একজন লাইভটা গ্রুপে শেয়ার করে দাও তো। এই তোমরা তাড়াতাড়ি বাকিদের মেনশন দাও। আজকে আজকে কি কেউ জানে না ক্লাস হবে মানে কি? একটু কুইকলি বাকিদেরকে মেনশন দিয়ে দাও। এত লেট করতেছে কেন সবাই? নীলাদ্রি প্রবল ভাইয়ের রিপিট। আরে ভাই এখন তো শুরুই করি না, রিপিট কি করব? এই পাঁচটার দিকে শুয়েছি, এমন ঘুম আসছে। চা বানাতে যাইয়া চায়ের মধ্যে লবণ দিয়ে চিনি মনে করে লবণ দিয়ে দিতে লাগছিলাম, ভাগ্য হলো দিই নাই। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কি না। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কি না আমাকে বলো। আমাদের ঈদের আগে আজকে লাস্ট ক্লাস, মনে হচ্ছে আজকে ক্লাসের পর আমরা ঈদের ছুটি দিয়ে দিব। আমার ঈদ শুরু হয়ে গেছে যখন থেকে আমি গাড়ি কনফার্ম করছি, এরপর থেকে আমার আর ঘুম হয় না। এরপর থেকে খালি খুশি খুশি লাগে। এই খুশির ঠেলে ঘুমাইতেও পারতেছি না, রাতে ঘুম আসে না, দিনে ঘুম আসে। কী এক অবস্থা। সো ঈদের খুশিতে আমিও চলে যাব, তোমাদেরকেও বিদায় জানাই দিব। একটু মজা করবা, মজা, ঈদের খুশিতে মজা করবা। সো সব কিছু ক্লিয়ার কি না? সব কিছু ক্লিয়ার না? আচ্ছা, সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম নাই তো? সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম নাই তো? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। রুবাই রিজি ভাই কোরবানি গরু কিনছেন? না না, আমাদের হচ্ছে আসলে আমাদের বাড়ি গ্রামে হলেও আমাদের এরিয়াটা হচ্ছে শহরাঞ্চলের মতো।
তোমার মেইনলি আমাদের ওই মিরসরাই এরিয়াতে আমাদের জায়গাটার নাম হচ্ছে বারুইয়ারহাট, ওটাকে বলতে পারো পুরো মিরসরাই সিটি। তো সেখানে আসলে ওই প্রায় শহরের মতোই, খালি বিল্ডিং বাড়ি টাড়ি এরকম, মানে গ্রামের পরিবেশটা আর নাই ওই। তো এখন ওইদিকে যদি গরু কিনে আনা হয়, গরু রাখার মতো কোনো ওয়ে নাই। ইভেন আমরা গরুর খড় খাওয়াইতে পারি না আনলে গরুরে, মানে খড় যে কিনবো আশেপাশে কারো থেকে যে কিনে খড় খাওয়াবো, খড়ও পাওয়া যায় না। যার কারণে হচ্ছে আমাদের আনতে হয় হচ্ছে ঈদের আগের দিন মানে ঈদের আগের দিন নিয়ে আসি। প্রত্যেকবারই এরকম হয়, আগে থেকে কিনে রাখা হয়, যার থেকে কেনা হয় তাকে এক্সট্রা টাকা দিয়ে দেওয়া হয়, যে কারণ যেদিন থেকে কিনলাম সেদিন তো এটা আমাদের। সো এরপরে তো তার লালন পালন করার দায়িত্ব না, দ্যাট মিনস তাকে এখন যদি সে লালন পালন করে সেটা হচ্ছে আমাদেরকে টাকা দিয়ে করাইতে হবে। সো আমরা তাকে পর্যাপ্ত টাকা দিয়ে আসা হয় এই কয়েকদিনের জন্য, দেন সে লালন পালন করে ঈদের আগের দিন আয়না দিয়ে যায় অথবা যাইয়া নিয়ে আসি। আমার কাছে ভালো লাগে, আমি কতবারও আমি নিজে যাইয়া হাইটা নিয়ে আসছি, মজা লাগে। আপনারাও হয়তো লিখতে খারছে নিউ ভাই ক্লাসে আসেন, ওই তুমি কি আমাকে চোখে দেখতেছো না? সবার আগে ক্লাসে এসে বসে আছি। আচ্ছা আমরা শুরু করে দিই না? আমরা শুরু করে দিই কি বলো? আমরা শুরু করে দিই। সবাই একটু আমরা মনোযোগ দিই। গত ক্লাসে আমরা শেষ করছিলাম হচ্ছে এখানে পিরনের ডেফিনেশন আমরা শেষ করছিলাম। সো পিরনের ডেফিনেশন আমরা বলছিলাম যে সিম্পলি আমরা পিরনটা তোমাদেরকে বলে ফেলছিলাম। সেটা হচ্ছে কোন পিরনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি, কোন একটা বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বলটা, সেই বলটাকে আমরা বলতেছি পীড়ন। তবে সেই বলটা অবশ্যই প্রতিরোধকারী বল বা প্রতিক্রিয়া বল হইতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি, ধরে নিলাম এটা একটা বস্তু, আমি এটা একটা বস্তু ধরে নিলাম। এখন আমরা যে কাজটা করলাম, এই বস্তুটাকে বল প্রয়োগ করলাম। তাহলে আমি বল প্রয়োগ করলাম কোথায়? একটা তলে। কোন তলে বল প্রয়োগ করছি? এই যে এই তলটাতে বল প্রয়োগ করছি। এই তলটা মানে হচ্ছে তার অ্যাকচুয়ালি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই তলটাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমি এই যে এই ক্ষেত্রফলে বল প্রয়োগ করলাম F পরিমাণ। আমি যদি F পরিমাণ বল প্রয়োগ করি, সে চাইবে এই বলটাকে প্রতিরোধ করার জন্য অপোজিট ডিরেকশনে সেও একটা সমপরিমাণ বল প্রয়োগ করবে। দুইটা বলের মান পরস্পর সমান তবে বিপরীতমুখী। তাহলে এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে F, একক ক্ষেত্রফলে প্রযুক্ত হচ্ছে F/A। এখন যদি আমি প্রযুক্ত বল বলি তখন আমি তাকে বলবো চাপ। তাহলে চাপ সমান আমরা বলতে পারি F/A। সেক্ষেত্রে Fটা হচ্ছে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এর মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাকে আমি চাপ বলতেছি। আর যদি আমি বলি পীড়ন, সেক্ষেত্রে তাও ফর্মুলা হচ্ছে F/A। এই ক্ষেত্রে F মান হচ্ছে প্রতিক্রিয়া বল, F মান হচ্ছে প্রতিরোধকারী বল বা প্রতিক্রিয়া বল। আমরা লিখতে পারি প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে বেসিক পার্থক্যটা আমরা বুঝছি। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি মানে সমান। এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সমান। ওই কারণে আমরা পীড়নের মান বের করতে বললে অনেক সময় চাপের মান বের করে ফেলি। অর্থাৎ পরীক্ষায় আমাদের প্রতিরোধকারী বল দেওয়া থাকে না, পরীক্ষায় আমাদের প্রযুক্ত বল দেওয়া থাকে, কিন্তু প্রযুক্ত বল আর প্রতিরোধকারী বল দুইটার মান তো সেম। যার কারণে আমাদের পরীক্ষায় যেটাই দেওয়া থাকুক আমরা বের করতে পারি। কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে কি পীড়নের মান বের করতে। সো পীড়নের মান আর চাপের মান সেম। সেক্ষেত্রে তুমি প্রযুক্ত বল আর প্রতিরোধকারী বল যেটা করো কোনো সমস্যা নেই। তবে কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে, পীড়ন মিনস অ্যাকচুয়ালি প্রতিরোধকারী বলের জন্য। আর এই পীড়নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি একটা স্কেলার রাশি। পীড়ন হচ্ছে একটা স্কেলার রাশি। আর এটা হচ্ছে যে ক্ষেত্রফলে সে বল প্রয়োগ করবে তার ঠিক লম্বভাবে, ক্ষেত্রের সাথে লম্বভাবে, মানে হচ্ছে তুমি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চিন্তা করতেছো তার ঠিক লম্বভাবে বল প্রয়োগ করবে। তোমাকে লম্বভাবে যদি বল প্রয়োগ না করে তার কতটুকু অংশ লম্বভাবে বল প্রয়োগ করছি সেটা কাউন্ট করা হয়। এর মানে এক কথায় তোমাকে বলটা কাউন্ট করতে হয় কিসের সাথে? তলের লম্বের সাথে। তাহলে একটু ভালোভাবে খেয়াল করো, তোমার বইয়ের ডেফিনেশনটা আমি লিখে রাখছি। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা দৈর্ঘ্য বা আয়তন, খেয়াল করো আমরা এই তিনটা জিনিসই পড়ছিলাম কিন্তু। একটা হচ্ছে আকার, যাকে আমরা বলছিলাম কৃন্তন বা ব্যবর্তন, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে আয়তন। এই তিনটার এটা বা এটার পরিবর্তন ঘটলে
বস্তুর ভেতর একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে আমরা বলি হচ্ছে পীড়ন। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত মানে হচ্ছে কি, যেটা উৎপন্ন হয়েছে নতুন করে উদ্ভব করছে সেই প্রতিরোধকারী বল কাকে প্রতিরোধ করে? বিকৃতি মানে তার যে পরিবর্তনটাকে প্রতিরোধ করে, ওইটাকে আমরা বলি হচ্ছে পীড়ন। এবং তুমি যদি এখানে একটা কাজ করো, জাস্ট এখানে যদি তুমি শুধুমাত্র আকারে লেখো, দৈর্ঘ্য বা আয়তন না লেখো, তখন আমি তাকে বলবো আকার পীড়ন। যদি তুমি এখানে শুধু দৈর্ঘ্য লেখো তাকে বলবো দৈর্ঘ্য পীড়ন। যদি তুমি এখানে আয়তন লেখো তাকে বলবো আয়তন পীড়ন। এর মানে পীড়ন সেটা দৈর্ঘ্য পীড়ন হোক, আকার পীড়ন হোক, আয়তন পীড়ন হোক, ফর্মুলা একটাই, খালি সিচুয়েশনটা ভিন্ন ভিন্ন। আমি বল প্রয়োগের ফলে যদি আকার পরিবর্তন হয় তখন একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বলটাকে আমরা বলতেছি আকার পীড়ন। বল প্রয়োগের ফলে যদি দৈর্ঘ্য পরিবর্তন হয় তাহলে একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বলটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য পীড়ন। একক ক্ষেত্রফলে আমাদের বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন হয় তখন একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বলটাকে আমরা বলতেছি আয়তন পীড়ন। ওই কারণে পীড়নটাকে আমরা তিনটা ভাগে ক্লাসিফিকেশন করছিলাম, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আরেকটা হচ্ছে আয়তন পীড়ন, আরেকটা হচ্ছে আকার বা ব্যবর্তন পীড়ন, যেটাই বলি না কেন। বল আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, এটা গত ক্লাসের কনসেপ্ট ছিল, লাস্টের দিকে একটু দ্রুত বলা হয়েছে, ওই জন্য আমরা এখন আবার বলে দিলাম। আচ্ছা, এতটুকু আমরা গত ক্লাসে পড়ছিলাম, অর্থাৎ গত ক্লাসে লাস্টের দিকে একটু দ্রুত গেছিলাম, ওই কারণে আমি আবার বলে দিলাম যদি কারো কোনো কনফিউশন থাকে। কারণ হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথম দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। তো গুণাঙ্ক পড়তে গেলে পীড়ন আর বিকৃতি যদি তুমি না বুঝো তাহলে গুণাঙ্ক বুঝবা না। শাহনেওয়াজ সায়েম দেরি করে ফেলছি। তুমি যদি পীড়নটা বুঝে থাকো তাহলে দেরি করলে সমস্যা নেই, কারণ পীড়নটা আমরা গত ক্লাসে লাস্টের দিকে বলছিলাম। যদি তোমার বুঝতে কোনো প্রবলেম না হয় ওই ক্লাসে তাহলে সমস্যা নেই। একটু বুঝছি কিনা এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? ওকে, একটু কুইকলি রেসপন্স করতে হবে। আচ্ছা, ভালো কথা, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এবার এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের পীড়ন শেষ। এরপর হচ্ছে আমরা আরও কয়েকটা ডেফিনিশন আমাদের বাকি আছে, সেই ডেফিনিশনগুলো বলি। আচ্ছা, ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এবারের টপিক্সটার নাম হচ্ছে অসহ বল বা ভার বা ওজন। অর্থাৎ অসহ বলও বলা যেতে পারে, অসহ ভারও বলা যেতে পারে, অসহ ওজনও বলা যেতে পারে। ওকে, অসহ বলও বলা যেতে পারে, অসহ ভারও বলা যেতে পারে, অসহ ওজনও বলা যেতে পারে। এখন দেখো, কোন একটা তার, এখান থেকে কোন একটা তার ঝুলানো, এই তারের মধ্যে আমি কোন একটা বস্তু ঝুলাই দিলাম, এই তারের মধ্যে কোন একটা ওয়েট আমি ঝুলাই দিলাম। মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা তারের মধ্যে ক্রমাগত যদি আমি বস্তু ঝুলাই দিই তারের দৈর্ঘ্যটা কী হবে? বাড়তে থাকবে। এর মানে যতই আমি এখানে ভার ঝুলাচ্ছি ততই তার দৈর্ঘ্যটা বাড়তে আসে। সো এক্ষেত্রে আমরা জানি একটা সীমা আছে, স্থিতিস্থাপক সীমা পর্যন্ত তার পীড়ন, এবং আমাদের স্থিতিস্থাপক সীমা পর্যন্ত সে স্মুথলি বাড়তে থাকবে। স্থিতিস্থাপক সীমা পর্যন্ত সে কী করবে? স্মুথলি বাড়তে থাকবে, মানে হচ্ছে তাকে আবার ছেড়ে দিলে ঠিক আগের অবস্থানে রিটার্ন করবে। কিন্তু এরপরে দেখা যাবে আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো আমি একটু পরে অ্যানালাইসিস করব। কিন্তু কথা হচ্ছে এমন একটা, এটাকে আমরা বলতে পারি ভার অথবা ওজন। এই যে বস্তুটা আমি ঝুলালাম সেই বস্তুর ভর যদি এম হয়, এই ভারটা হচ্ছে এমজি। এখন হচ্ছে এটা হচ্ছে ভার বা ওজন। এখন তোমাকে বলছে অসহ বল বা ভার বা ওজন, এটাকে আমরা বলতে পারি বল বা ভার বা ওজন, কারণ এটা তারের উপর একটা বল প্রয়োগ করে। এখন অসহ মানে কি? অসহ মানে হচ্ছে যেটা সহনীয় নয়, সহ্য করা যায় না। তাহলে অসহ মানে হচ্ছে যেটা অসহনীয়, যেটা সহ্য করা যায় না। তাহলে অসহ বল মানে হচ্ছে, অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন মানে হচ্ছে এমন একটা ওজন, এমন একটা বল, এমন একটা ভার যেটা সহ্য করা যায় না। এর মানে
এক্ষেত্রে আমি কোনো একটা ভার বা ওজন ঝুলাইলাম, এটাকে আমরা ভার বা ওজন বলতেছি। কিন্তু এবার দেখা গেল আমি আবার একটা ভার বা ওজন ঝুলাইলাম, আবার একটা ভার বা ওজন ঝুলাইলাম, আমরা বলতে পারি এটার বস্তুর ভর হচ্ছে এম, ওজন হচ্ছে mg, এটাকে আমরা বলতেছি ভার বা ওজন। কিন্তু এখানে একটা কাহিনী ঘটে গেল। কাহিনী হয়ে গেল কি, এই ভারটা এত বেশি যে এই তারটা তার ছিঁড়ে গেল। তার কি হলো? ছিঁড়ে গেল। যদি তার ছিঁড়ে যায় এই বলের কারণে, এর মানে তার এই বলটাকে সহ্য করতে পারেনি, তার এই ভারটাকে সহ্য করতে পারেনি, তার এই ওজনটাকে সহ্য করতে পারেনি, তখন এটাকে আমরা বলি হচ্ছে অসহ ভার বা ওজন বা অসহ বল বলতে পারি। তাহলে অসহ বল বা ভার বলতে আমরা কি বুঝতেছি? যেই বলের কারণে, যেই ভারের কারণে, যে ওজনের কারণে কোনো একটা বস্তু ছিঁড়ে যায়, যার কারণে কোনো একটা বস্তু ছিঁড়ে যায়, তাকে আমরা বলতেছি অসহ বল বা ভার বা ওজন। এবার একটা জিনিস ইম্পর্টেন্ট কথা খেয়াল করে দেখো, আমি যখন মনে করো 20 নিউটন দিলাম তখন বস্তু নর্মাল আছে। আমি যখন 21 নিউটন দিলাম তখনও বস্তু মনে করো নর্মাল আছে, তারটা মনে করো নর্মাল। আমি যখন মনে করো 22 নিউটন দিলাম তখন দেখা যাচ্ছে তার ছিঁড়ে গেল, অর্থাৎ 22 নিউটন বল দেওয়ার কারণে তারটা ছিঁড়ে গেল। এবার যদি তোমার যে তারের মধ্যে 22 নিউটন ঝুলাইলে সে ছিঁড়ে যায়, তুমি যদি এবার 23 নিউটন দাও নিশ্চয়ই সেই তারটা ছিঁড়ে যাবে। তুমি 24 নিউটন দিলে তারটা ছিঁড়ে যাবে। তুমি এরকম যত নিউটনই দাও না কেন তারটা অলওয়েজ ছিঁড়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখান থেকে তার ছিঁড়ে স্টার্ট হয়েছে তার থেকে যত বেশি ওজন দাও না কেন তারটা ছিঁড়বে, তো এটা স্বাভাবিক। তাহলে আমি কোনটাকে অসহ বলবো? আমি অসহ বলবো হচ্ছে এটাকে, যে মিনিমাম, যার কারণে মিনিমাম যে ভারটা বা ওজনটা ঝুলেলে তারটা ছিঁড়ে যায়, এটাকে আমরা বলতেছি অসহ বল বা ভার বা ওজন। আমাকে বলো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তাহলে কোন একটা স্থিতিস্থাপক বস্তু, খালি তার না, যে কোনো বস্তু, কোন একটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যে আমরা যদি ভার ঝুলাই বা ওজন ঝুলাই বা একটা বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ওই বস্তুটার পরিবর্তন ঘটে বা বিকৃত ঘটে। কিন্তু বিকৃত ঘটলেও বস্তুর মতোই থাকে। এখন বিকৃত ঘটতে ঘটতে যদি এমন একটা অবস্থা হয়, একটা না একটা সময় যাইয়া আমাদের ওজন সহ্য করতে না পেরে সে ছিঁড়ে যাবে। সবচেয়ে কম যে বলের কারণে, সবচেয়ে কম যে ওজনের কারণে, সবচেয়ে কম যে ভারের কারণে কোনো একটা বস্তু ছিঁড়ে গেল, সেই বলটা বা সেই ভারটা বা সেই ওজনটাকে আমরা বলতেছি হচ্ছে কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের অসহ বল বা ভার বা ওজন। কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে অসহ নাম দেখে বোঝা যাচ্ছে, অসহ মানে যেটা সহনীয় নয়, যেটা সহ্য করা যাচ্ছে না। তাহলে যেটা সহ্য করা যায় না সেটা, যেটা সহ্য করা যায় না তার থেকে বেশি তো ভুলেও সহ্য করা যায় না। তাহলে এই সহ্য করা যায় নার মধ্যে সবচেয়ে ছোটোটা, ওই কারণে কথাটা উল্লেখ করতে হবে সর্বনিম্ন, এই কথাটা উল্লেখ করতে হবে। সর্বনিম্ন যে বলের কারণে বা সর্বনিম্ন যে ভারের কারণে বা সর্বনিম্ন যে ওজনের কারণে কোনো একটা বস্তু ছিঁড়ে গেল, তাকে আমরা বলি অসহ বল বা ভার বা ওজন। আমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের অসহ বল বা ভার বা ওজন গেল। এখন এটা যদি যায়, মনোযোগ দিয়ে খেয়াল করো, এবার তোমাকে বলা হবে অসহ ভর। অসহ ভর মানে কি? আচ্ছা আমাকে বলো তো, এখানে যে আমি ভর ঝুলাচ্ছি নাকি ভার ঝুলাচ্ছি? ভর কাজ করতেছে ভারের মতো বা ওজনের মতো। এম ভর ঝুলাইলে এটা আমার এই পরিমাণ ওজন দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এই যে এম, এটাকে আমরা বলতেছি ভর, এটাকে আমরা বলতেছি ভর। এখন যে ভরের জন্য এটা ছিঁড়ে গেছে সেই ভরটাকে বলে অসহ ভর। সেই ভরটাকে আমরা কি বলতেছি? অসহ ভর। পার্থক্যটা বুঝছো? ভার মানে হচ্ছে একটা বল, তাহলে আমরা বলতে পারি, আমরা জানি F ইকুয়ালস টু কি mg বলা যায়। F ইকুয়ালস টু আমরা বলতে পারি mg। এখন এই Fটাকে যখন বলবো, এই Fটাকে আমরা যখন বলবো অসহ বল বা ভার বা ওজন,
আচ্ছা, এই পরিমাণ বল বা ভার বা ওজন কাজ করার জন্য নিশ্চয় একটা নির্দিষ্ট ভর ঝুলাইতে হয়েছে। ওই ভরকে জি দ্বারা গুণ করলেই তো আমরা ওজনটা পাচ্ছি। সেই ভরটাকে আমরা বলি অসহ ভর। সেই ভরটাকে আমরা বলি হচ্ছে অসহ ভর। ওকে, এর মানে অসহ ভরকে 9.8 বা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে অসহ বল বা ভার বা ওজন পাওয়া যায়। সিমিলারলি আমরা অসহ বল বা ভার বা ওজনকে 9.8 দ্বারা ভাগ করলে অসহ ভর পাওয়া যায়। অর্থাৎ ভর থেকে বল, বল থেকে ভর নির্ণয়। এক কথায় অসহ ভার যেটা পড়ছিলাম, সে অসহ ভার ক্রিয়েট করার জন্য যত ভরের বস্তু লাগে সেই বস্তুটার ভরকে আমরা বলি অসহ ভর। এর মানে এই ভরের বস্তুকে সে সহ্য করতে পারে না, এই ভরের বস্তুটাকে সে সহ্য করতে পারে না। কথা ক্লিয়ার কিনা? আর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আরেকটা জিনিসের সাথে আমাদের এই নারী জগৎ মনে করো পরিচিত, সেটাকে আমরা বলি অসহ বর। সো এই বর আর এই বর সেম না। এটা হচ্ছে বর, যাকে জোর জবরদস্তি করা লাগে না, এমনিতেই তোমার কাজ করে ফেলে। আর এটা হচ্ছে অসহ ভর, এটা জোর করে বলা লাগে। হ্যাঁ, এটা কি ইনোসেন্ট, অসহ ভর, সহ্য করা যায় না। আহা, সো এই বরের সাথে ভর মিলেও না। হ্যাঁ, সো বয়ের জায়গায় ভয়ের জায়গায় ব দেওয়া যাবে না। একটা ভর আর একটা বর, একটা ভর আর একটা বর। সো ব্যাপারগুলো গুলানো যাবে না, ঝামেলা হয়ে যাবে। একটু ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে অসহ পীড়ন। পীড়ন মানেই তো বুঝো একক ক্ষেত্রফলে প্রযুক্ত, লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলি পীড়ন। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলি পীড়ন। তাহলে এক কথায় কোন একটা বস্তু, এখন আমাদের পড়তে হবে অসহ পীড়ন। এখন পীড়ন মানে কি আমরা জানি হচ্ছে, পীড়ন মানে হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে বলকে আমি ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে পীড়নের মান পাচ্ছি। এখন অসহ পীড়ন মানে কি? যেই পীড়নটা সহ্য করা যায় না, যে পীড়ন সহ্য করা যায় না তার জন্য কোন বল দিতে হবে? নিশ্চয় ভাইয়া অসহ বল দিতে হবে। এর মানে একক ক্ষেত্রফলের উপর সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু ছিঁড়ে যায় তাকে আমরা বলি অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন সমান অসহ বল বাই ক্ষেত্রফল। তুমি বই থেকে ডেফিনিশন লিখে নিবা, জাস্ট এই লাইনটা মাথায় রাখতে হবে। অসহ পীড়ন সমান অসহ বল বাই ক্ষেত্রফল। জাস্ট আগের জিনিসটাই, পীড়ন মান হচ্ছে বল ডিভাইড বাই ক্ষেত্রফল, কিন্তু অসহ পীড়ন মান হচ্ছে অসহ বল বাই ক্ষেত্রফল। ওই অসহ বল যেটা আমরা পাইছিলাম সেটাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তাকে আমি নাম দিব হচ্ছে অসহ পীড়ন। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? অসহ পীড়ন শেষ। লাস্ট ডেফিনিশন, স্থিতিস্থাপক ক্লান্তি। এতটুকু ক্লিয়ার কিনা? একটু কুইকলি বলবা। হ্যাঁ, একটু কুইকলি বলো। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের লাস্ট, স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাপারটা কি আমরা একটু বুঝি। এটা হচ্ছে আমার রিয়েল লাইফের ক্লান্তির মতো। স্থিতিস্থাপক ক্লান্তি, স্থিতিস্থাপক ক্লান্তি। তো স্থিতিস্থাপক ক্লান্তি বলতে আমরা কি বুঝতেছি? মনে করো কোন একটা স্প্রিং আছে, আমি তার মধ্যে বললাম যে তার স্থিতিস্থাপক সীমা, আমি তার যে সীমা, এই সীমা আবার কারো নাম না, পরে আবার আমাকে ব্লেম দিও না। এই সীমা মানে হচ্ছে স্থিতিস্থাপক সীমাটা। স্থিতিস্থাপক সীমা মনে করো আমাদের 5 মিটার। এর মানে 5 মিটার পর্যন্ত আমাদের লম্বা করলে এটা আবার আগের অবস্থানে ইজিলি রিটার্ন আসতে পারে। তাহলে 5 মিটার পর্যন্ত লম্বা করলে, অর্থাৎ এক কথায় তাকে আমাদের 5 মিটার পর্যন্ত ইজিলি লম্বা করা যায়। এর মানে 5 মিটার হচ্ছে এমন একটা লিমিট যে পরিমাণ তুমি লম্বা করলে এই স্প্রিংটা আবার আগের জায়গায় স্মুথলি রিটার্ন করবে। এর মানে স্প্রিং এক্স্যাক্টলি আগের জায়গায় রিটার্ন করবে, তার এক কথায় তার স্থিতিস্থাপকতার ধর্ম দেখাবে।
তার স্থিতিস্থাপক ধর্ম দেখা দিবে। তার স্থিতিস্থাপক ধর্ম দেখা যাবে। তার স্থিতিস্থাপক ধর্ম দেখা যাবে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন আমার মনে করো খুবই ইচ্ছে হলো, আমার মন ভাল লাগতেছে না, কেমন কেমন আনচান করতেছে। অনেক সময় আমাদের করে না এরকম, যে ভাল লাগতেছে না, যা ভাল লাগে না, আনচান করতেছে। এখন আনচান করলে দেখবা যে আমাদের ব্যাপারটা হয় কি, আমরা নিজের উপর তো কিছু করি না, আরেকজনের উপর যে এটা চাপাই দিই। তোমার মন আনচান করতেছে, তোমার আম্মা বলল বাবু দুধ খাবা, আপনি খান বৈশা বৈশা, ভালো একটা পুষ্টিকর খানার কথা তোমাকে বললো, আর তুমি ওনার সাথে এরকম বিহেভ করলা, এটা উচিত না। সো আমরা যে কাজটা করি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একবার ফেসবুকে দেখছিলাম, বুঝছো, সেটা হচ্ছে তোমার অ্যাংরি রিমুভার একটা ব্যাপার আছে। অ্যাংরি রিমুভার মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা আমার ইনফিউশন নেওয়ার ইচ্ছা আছে, কারণ বুঝো তো কোন সময় কোন ঝামেলা হয় বলা যায় না। সেটা হচ্ছে অ্যাংরি রিমুভার ব্যাপারটা কেমন জানো, দেখবে আমাদের যখন মানে অনেক বেশি রাগ উঠে যায়, হাতটা এরকম করে, কারে মারবো, কারে ধরবো, জাস্ট এই অবস্থা। অ্যাংরি রিমুভার হচ্ছে একটা ফোমের মতো, মানে ছোট্ট একটা এতটুকু ফোম, যখন রাগ উঠে হাতে নিচে ফোমটাকে নিয়ে কর ইচ্ছা মতো চাপ, এই ফোমটারে তুই মারি ফেল, কোনো সমস্যা নেই, দুনিয়ার যত রাগ এই ফোমের উপর চাপ, ওটাকে বলা হয় অ্যাংরি রিমুভার। ইন ফিউচার আমি অর্ডার দিয়ে হলো এটা বানাবো, খুবই কাজের জিনিস, তোমরাও মাথায় রাখতে পারো, ইন ফিউচার কাজে লাগবে। রাগে গেছে, দুই হাতে দুইটা ধরাই দিবা, হ্যাঁ, রাগ ওইটার উপর দিয়ে যাবে, নিজে বাচ্চা যাবা। সো অ্যাংরি রিমুভার এটা খুবই সুন্দর, ভালো একটা জিনিস। তা এখন আসো, তোমার কাছে অ্যাংরি রিমুভার নাই, তোমার কাছে আছে স্প্রিং। এখন তুমি কি করলা, তোমার কাছে আছে স্প্রিং, এখন তুমি কি করবা, স্প্রিংটাকে ধইরা মানে রাগ সামলাচ্ছ, স্প্রিংয়ের উপর এভাবে করতেই আসো। এই তোমার কি মনে হয়, তোমার যদি ধৈর্য কেউ এভাবে আসার মারে এভাবে, তুমি কি ঠিক থাকবা নাকি ক্লান্ত হয়ে যাবা? যে এরকম করতে সেও ক্লান্ত হবে, যারে করতেছে সেও ক্লান্ত হবে। মনে করো আমাকে ধৈর্য তুমি এরকম করতেছো, ইন ফিউচার তো করতেও পারে, তো এরকম করলে আমিও ক্লান্ত হয়ে যাবো না? এই যে স্প্রিংটাও আমাদের ক্লান্ত হয়ে যায়, এই স্প্রিংটা কি হয়ে যায়, এই স্প্রিংটা ক্লান্ত হয়ে যায়। এই স্প্রিংটা যখন ক্লান্ত হয়ে যায়, এখন তোমার কি মনে হয়, আগে দেখা যাইতো তাকে 5 মিটার লম্বা করা যাইতো, 5 মিটার লম্বা করলেও তার স্থিতিস্থাপক সীমা বজায় থাকতো। এবার দেখা যাচ্ছে সীমাটা 4.5 মিটার হয়ে গেছে। এর মানে যে স্প্রিংটা আগে আমাকে 5 মিটার পর্যন্ত সে আমাকে স্থিতিস্থাপক ধর্ম দেখা যাইতো, সেই স্প্রিংটাকে এখন 5 মিটার লম্বা করলে সে তার স্থিতিস্থাপকতা ধর্ম হারাচ্ছে, মানে এক্স্যাক্টলি আগের জায়গায় রিটার্ন করতেছে না। এর মানে তার স্থিতিস্থাপক বৈশিষ্ট্যটা কি কমে গেছে না? এর মানে আগে যতটুকু লম্বা করলেও সে আগের জায়গায় রিটার্ন করতো, এখন আর ততটুকু লম্বা করা যাচ্ছে না, তার আগেই সে ডিপ্লেট করতেছে। এই যে ক্লান্তি, একটা ক্লান্তি চলে আসে কোনো একটি স্থিতিস্থাপক বস্তুর মধ্যে, এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। এটাকে আমরা বলি হচ্ছে কি, স্থিতিস্থাপক ক্লান্তি। অর্থাৎ তুমি তো আর বলতে পারবা না পরীক্ষায় তো আর এরকম বলতে পারবা না, কোনো একটা বস্তুকে ধরে এরকম করলে হবে। তো পরীক্ষায় তোমাকে যে কাজটা করতে হবে, একটু বুঝে শুনে লিখতে হবে। তো আমরা যে এটাকে ক্রমাগত এরকম করলাম, এর মানে কি, ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করছি না, পীড়নের হ্রাস বৃদ্ধি করছি না। তাহলে কোন একটা বস্তুকে কন্টিনিউয়াসলি ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করতে থাকলে বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্মের অবনতি ঘটে, এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। সো বই থেকে দেখে লিখে নিবা, আপাতত আমাকে এতটুকু মাথায় রাখতে হবে। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। তাহলে আমরা জাস্ট যে জিনিসটা বুঝলাম, ক্রমাগত যদি তুমি কন্টিনিউয়াস কারো উপর যে আমাদের কি বলে পীড়নের হ্রাস বৃদ্ধি ঘটাও, একটা সময় তার স্থিতিস্থাপক ধর্মের কি ঘটবে, অবনতি ঘটবে, সে তার স্থিতিস্থাপক ধর্ম আগের মতো শো করবে না, তাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি। বুঝছি? এতটুকু আমরা বুঝছি কিনা বলি, এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু বুঝে থাকলে তোমাদেরকে একটা ম্যাথ করাই।
ছোটো একটা ম্যাথ করাই, যদিও তোমরা পারবা, তোমরা তো ট্যালেন্ট পোলাপাইন, তোমরা পারবা না কে পারবে? অবভিয়াসলি তোমরা পারবা। এটা ম্যাথ করাই, ম্যাথ কইস। আচ্ছা ওকে, বুঝছি না, যাক। তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। হ্যাঁ, তোমরা একটু সুন্দর করে এগুলো সাজায় নোট করে ফেলিও। এবার আসি আমাদের আসল টপিকসগুলোতে। এতক্ষণ ডেফিনিশন টাইপের ব্যাপারগুলোতে ছিলাম। সো এবার আমি একটা ম্যাথ করি। প্রথম ম্যাথ আমাদের এই অধ্যায়ের, একটি তারের দৈর্ঘ্য 3 মিটার। একটি তারের দৈর্ঘ্য, ম্যাথের কোয়েশ্চেন লিখিও। একটি তারের দৈর্ঘ্য 3 মিটার। একটি তারের দৈর্ঘ্য 3 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 mm স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 mm স্কোয়ার এবং অসহপীড়ন হচ্ছে 2.45 ইন্টু 10⁶ নিউটন মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার হবে, নিউটন পার মিটার স্কোয়ার 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এবার বলা হলো তারটির অসহ ওজন ও অসহ বল নির্ণয় করো। এবার তোমাকে বলা হলো এ, তারটির অসহ ওজন বা পরীক্ষায় প্রশ্ন করতে পারে, বা অসহ বার বা অসহ বল কত। আর বিতে কোয়েশ্চেন করা হলো তারটির অসহ ভর কত। সো আসো আমরা সলিউশনের দিকে যাই। আমাদের, হ্যাঁ, সলিউশনের দিকে যাই। আচ্ছা, সো আমাদের কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে একটি তারের দৈর্ঘ্য। একটি তারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3 মিটার। এই দৈর্ঘ্যটা যদিও আমাদের এখানে কোনো কাজে আসতেছে না, তো আমরা লিখে রাখি গিভেন ডেটা, গিভেন তারের দৈর্ঘ্য L হচ্ছে 3 মিটার। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার। তো এখন হচ্ছে তোমাকে এটাকে SI ইউনিটে নিতে হবে। মিলিমিটারকে মিটারে নিতে হলে কী করা লাগে? 10⁻³ দ্বারা গুণ করা লাগে। তাহলে 2 × 10⁻³ হোল স্কোয়ার, এর মানে 2 × 10⁻6 মিটার স্কোয়ার। তোমরা অনেকে এই ভুলটা করো যে এখানে কিন্তু মিলিমিটার নাই, এখানে আছে মিলিমিটার স্কোয়ার। সো মিলিমিটার স্কোয়ার থেকে যখন মিটার স্কোয়ারে নিবা তখন তো অবভিয়াসলি বুঝতেই পারতেছো তোমাকে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। তোমরা এটা অনেকে বুঝো না, সেটা কোত্থেকে আসছে? মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে আমি 10⁻³ দ্বারা গুণ করি, এখন তার বর্গ হবে। যদি মিলিমিটার কিউব থাকতো আয়তনের ক্ষেত্রে তখন আমাদের এখানে কিউব হইতো, 3 × 9। সো এই ব্যাপারটা মাথায় রাখবে, এই ক্যালকুলেশনটা তোমরা অনেকে ভুল করো। এর মান দেওয়া আছে। এবার বলা হলো তারের অসহপীড়ন। সো আরেকটা গিভেন ডেটা হচ্ছে অসহপীড়ন। সো অসহপীড়ন ব্লা ব্লা ব্লা। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে এটা তারটির অসহ ভার কত, অসহ ওজন কত। এখন তোমার দেওয়া আছে হচ্ছে অসহপীড়ন আর লাগবে হচ্ছে অসহ ভার। তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই একটা আমাদের রিলেশন আছে, অবশ্যই আছে। আমরা জানি হচ্ছে অসহপীড়ন, আমরা জানি পীড়ন সমান বল ডিভাইড বাই ক্ষেত্রফল, আর অসহপীড়ন সমান হচ্ছে অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তো আমার কি লাগবে বলো তো? আমার লাগবে অসহ বল। তাহলে সুতরাং আমরা বলতে পারি অসহ বল সমান হচ্ছে অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল। তো অসহপীড়নের মান কত? 2.45 × 10⁸ ইন্টু ক্ষেত্রফল হচ্ছে 2 × 10⁻6। আফটার ক্যালকুলেশন আই হোপ you will get your answer 4.90 × 10², 4.90 × 10² নিউটন। আই হোপ তুমি এই ভ্যালুটাই পাবা। তাহলে এটা হচ্ছে বস্তুর অসহ বল বের করা হয়ে গেছে। তো কোয়েশ্চেন নাম্বার 2তে তোমাকে বলা হয়েছে তারটির অসহ ভর কত। তো ভরের সাথে কার সম্পর্ক আছে? ভরের সাথে বলের সম্পর্ক আছে, ভার বা ওজনের সম্পর্ক আছে। তোমাকে বলছে অসহ ভর কত। তো আমরা জানি হচ্ছে কি
অসহ বল সমান হচ্ছে অসহ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অসহ ভর সমান হচ্ছে অসহ বল ডিভাইডেড বাই জি। অসহ বলের মান কত একটু আগে বের করছি 4.90 ইন্টু 10 স্কোয়ার, আর জি এর মান হচ্ছে 9.8। আফটার ক্যালকুলেশন হোপ you got your answer 50 kg. Hope you will get your answer 50 kg. I hope এই অ্যান্সারটাই পাবা। হ্যাঁ, ও এখানে আমি বইয়ের মতো লিখে দিছি 4.90 ইন্টু 10 স্কোয়ার না লিখে 490 লিখলে কী হয়? দূর, দরকার আছে শুধু শুধু আমাকে এত কাহিনী করার। 490 লিখলে তো হয়, সুন্দর তো 490 হুদেই 4.90 ইন্টু 10 স্কোয়ার, কী আফত। ওকে, যাক, বাহ, তোমরা তো আমার আগে পেরে গেছো। যাক, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা এই ধরনের ম্যাথগুলো পারবো। ইনশাল্লাহ পারবো না? তোমরা তো আমার আগে নিজেই করে ফেলছো। যাক, মাশাআল্লাহ। আর এগুলার একক মাত্রা কিন্তু আমি বলতেছি না, একক মাত্রাগুলো কিন্তু তোমরা দেখে নিবা। হ্যাঁ, একক মাত্রা তোমরা প্রত্যেকটা টার্মের একক মাত্রা তোমাদের জানা লাগবে। এই সবাই বুঝছি কি না? সবাই শেষ তো? মুছে ফেলবো? এই মুছে ফেলবো, আমি মুছে ফেলবো কিনা বলো? ওকে, এবার আসো আমরা পড়ব হুকের সূত্র। ওকে, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হুকের সূত্র। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র নিয়ে একটা ছোটোখাটো মজার গল্প আছে। সেই গল্পটা হচ্ছে তোমার এক সময় যখন বিজ্ঞানী হুকদের আমলে, তখন তো মনে করো বর্তমানের মতো এত জিনিস আবিষ্কৃত হয় নাই, আর এত টেকনোলজিও ছিল না। তখন হচ্ছে কোনো একজন বিজ্ঞানী, যেসব বিজ্ঞানীরা গবেষণা করতো, সে গবেষণার ক্ষেত্রে দেখা যায় মনে করো তুমি গবেষণা করতেছো, তুমি গবেষণা করে কোনো কিছু একটা খাতা লিখে রাখলা, বের করলা। তো বের করার পর যদি এবার সামহাও কেউ একজন যদি সেটা পেয়ে যায়, সে তার নামে চালাই দিল, আবিষ্কারক হয়ে গেল সে। ওই কারণে হচ্ছে বিজ্ঞানীদের একটা ভয় ছিল তার জিনিস নাকি কেউ চুরি করে নিয়ে যায়। ওই কারণে তারা যে কাজটা করতো, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মানে কোনো একটা জিনিস লেখার সময় কোড ওয়ার্ড লিখে রাখতো। কোড ওয়ার্ড মানে একটা কোড ওয়ার্ড লিখে রাখতো, যেটা হচ্ছে কেউ দেখে বুঝবে না, কিন্তু সে তো জানে কোন কোড ওয়ার্ড লিখছে। কারণ জিনিসটা এমন হতে পারে না সে গবেষণা করে বের করছে, কিছুদিন পর হঠাৎ করে সে নিজেই ভুলে গেছে, এমন তো হইতেই পারে। আবিষ্কার করে কি বের করছে সেই জিনিসটা হয়তো সে পারফেক্টলি মিলাইতে পারতেছে না। সো ওই জন্য লিখে রাখা দরকার। সো তারা লিখে রাখলে আরেকজনে চুরি করে নিয়ে যাবে, ওই কারণে কোড ওয়ার্ড দিয়ে লিখতো। সো এরকম উনিও লিখছিল। তোমাদের বইতে যেরকম আছে, আমি একটা ধাঁধা এরকম ধাঁধা আকারে লিখে থাকতো। এই ধাঁধাটা তোমাদের বইতে আছে, তপন স্যারের বইতে গল্পটা দিছে, আগে ছিল না ধাঁধা। সো ধাঁধাটা আমি লিখি, ধাঁধাটা ছিল এরকম, আমি তপন স্যারের বই থেকে লিখি। এটা আবার মুখস্থ করতে হবে না, এটা জাস্ট এমনি গল্পের জন্য বলা। CCIIINOSSTSTUV, উনি এই ধাঁধাটা লিখে রাখছিল কোনো একটা জায়গায়। পরবর্তীতে 18 বছর পরে এটাকে মানে প্রকাশ করছে ঠিকঠাকভাবে। তো এটাকে যদি তুমি সাজাও তাহলে কি আসবে দেখো, UT 10CO 6 এর মানে as the extension so is the force। এখন উনারা তো হচ্ছে ল্যাটিন এই উনারা হচ্ছে এটা জাস্ট ল্যাটিন ভাষায় লেখা, হ্যাঁ ল্যাটিন ভাষায় লেখা। সো এটাকে সাজাইলে এটাকে সুন্দর করে সাজানো যায়, UT 10CO 6 এটার মানে হচ্ছে অ্যাজ দ্য টেনশন সো ইজ দ্য ফোর্স, মানে হচ্ছে তুমি যত বেশি বল প্রয়োগ করবা, আমাদের বল এই যে তোমার কি বলে
অ্যাজ দ্য এক্সটেনশন মানে হচ্ছে তোমার ততটুকু প্রসারণ হবে, সো ইজ দ্য ফোর্স, অর্থাৎ ফোর্সের সমানুপাতিক হারে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যে পরিমাণ বল প্রয়োগ করলা তার সমানুপাতিক হারে এটা প্রসারিত হবে। সো এরকম কোডওয়ার্ডগুলো একসময় লেখা থাকতো, একসময় আমাদের এরকমই লেখা থাকতো, কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের এটা লিখে না আর কি। বর্তমানে এগুলো অ্যাপ্লাই করা হয় না, তবে সিকিউরিটির জন্য আমরা এগুলো অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে যেগুলোকে আমরা সিকিউরিটি সিস্টেমের জন্য ইউজ করা হয়। এগুলা তোমরা আইসিটিতে পড়বা, আইসিটিতে চ্যাপ্টার 6, আইসিটির মধ্যে চ্যাপ্টার 6, ওইখানে চ্যাপ্টার 6 না, হ্যাঁ চ্যাপ্টার 6-এর সিকিউরিটি নিয়ে আছে, কথাবার্তা আছে। তো সেই সিকিউরিটিতে তোমরা পড়বা যে এনক্রিপশান, ডিক্রিপশান এগুলো আছে, যে কিভাবে আমাদের কোনো একটা কীকে মানে আরেকজনের দেখলেও যাতে না বুঝে, হ্যাঁ সেটাকে ডিকোড করতে হয়, এনকোড করা, ডিকোড করা, সো করে এগুলো বুঝতে হয় আর কি। যেমন ফর এক্সাম্পল তুমি মনে করো যে এরকম, জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। তুমি মনে করো হচ্ছে তুমি তোমার এক বন্ধুকে একটা মেসেজ দিবা চিঠির মাধ্যমে, চিঠিতে লিখলা বন্ধু লাভ ইউ। এখন তুমি লিখলা হচ্ছে বন্ধু লাভ ইউ। আমরা আমাদের বন্ধুদেরকে বলি না বন্ধু লাভ ইউ, ছেলেরা ছেলেদেরকে, মেয়েরা মেয়েদেরকে, হ্যাঁ ওই লাভ ইউর কথা বলতেছি, বন্ধু লাভ ইউ, তোমার জান পরাণের বন্ধু। এখন তুমি আরেক বন্ধুর মাধ্যমে এই চিঠিটা তার কাছে পাঠাবা, এখন সেই বন্ধু শুনে বলবে যে কিরে ভাই, ইতার সাথে এতদিন পর্যন্ত আমি রইলাম, আমার ইতা কখনো বললো না বন্ধু আই লাভ ইউ, আর ইতারে চিঠি লিখতেছে আই লাভ ইউ। ওই কারণে কি করা হয়, মনে করো প্রত্যেকটা লেটার 2 ঘর পিছাই দেওয়া হলো। কয় ঘর? 2 ঘর। তাহলে বি এর জায়গায় কী বসবে? বি, সি, ডি, ও, ও ফি কিউ, সরি এম এন ও ফি কিউ, হ্যাঁ এম এন ও ফি, ডি ই এফ, এইচ এফ জি এইচ আই জে, ইউ ইউ ভি ডব্লিউ। এরকম করে যদি আমরা পুরোটা লিখি তাহলে তোমার কি মনে হয় এটা পরে কেউ বুঝবে না। কিন্তু তুমি তোমার যে বন্ধুকে পাঠাইছ সেই বন্ধুকে তুমি বলে দিছ বন্ধু তোমার আমি যেটাই পাঠাবো সেটা হচ্ছে 2 অক্ষর পরে পাঠাবো, দেখে কেউ বুঝবে না। এটাকে আমরা বলি এনক্রিপশান। সেই বন্ধুটা এটা পাওয়ার পর সাথে সাথে 2 ঘর আগাই দিল, এই লাইনটা পেয়ে গেল, এটা হচ্ছে ডিক্রিপশান। এই এনক্রিপশান ডিক্রিপশান অর্থাৎ মাঝখানে এই যে তোমার সিকিউরিটি, অর্থাৎ সে দেখলেও যাতে না বুঝে তার জন্য হচ্ছে তোমার এরকম এনকোড ডিকোড করা থাকে, বুঝছো? সো আসো আমরা এবার হচ্ছে আসি হুকের সূত্র। সো হুকের তোমাদের আইসিটির একটা জিনিস পড়াই ফেললাম, হুকের সূত্র। তো হুকের সূত্রটা কি জানো? হুকের সূত্রটা হচ্ছে আমরা এখানে স্থিতিস্থাপক সীমার ক্ষেত্রে আমরা 2টা জিনিস পেয়েছি, একটা হচ্ছে পীড়ন এবং আরেকটা হচ্ছে বিকৃতি। হুকের সূত্র হচ্ছে এটাই, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এর মানে আমরা বলতে পারি কোনো একটা তারের ক্ষেত্রে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। যে কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির এক্স্যাক্টলি সমানুপাতিক হয়, তবে এটা অবশ্যই কিসের মধ্যে হইতে হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে। এর মানে যতক্ষণ পর্যন্ত স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে পীড়ন ইকুয়ালস টু হচ্ছে একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। পীড়ন ইকুয়ালস টু হচ্ছে একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এদের যে অনুপাত এটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। একটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেই অনুপাতটা হচ্ছে একটা ধ্রুবক। পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেই অনুপাতটা হচ্ছে একটা ধ্রুবক, এবং এই ধ্রুবক, এই যে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে আমরা বলি কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক।
তাহলে আমরা আবারও বলতেছি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক কে বলছে? বিজ্ঞানী হুক বলছে। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই কথাটা বলতে পারি পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটা হচ্ছে একটা ধ্রুবক। এই যে পীড়ন এবং বিকৃতির অনুপাত সবসময় ধ্রুব রাশি, এই জিনিসটা এই যে ধ্রুব রাশি যেটা পাবো তাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন যদি আমি চিন্তা করি পীড়ন কয় প্রকার? 3 প্রকার। বিকৃতি কয় প্রকার? 3 প্রকার। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার? তাও 3 প্রকার। সিম্পল ব্যাপার না? পীড়নটা কয় প্রকার ছিল? 3 প্রকার। বিকৃতি 3 প্রকার। সেই 3 প্রকার পীড়ন বিকৃতি থেকেই তো গুণাঙ্ক পাওয়া যায়। পীড়ন বিকৃতি থেকেই তো গুণাঙ্ক পাওয়া যায়। পীড়ন বিকৃতি থেকেই তো গুণাঙ্ক পাওয়া যায়। কি বলো? পীড়ন এবং বিকৃতি থেকে আমরা কি পেয়ে যাই? গুণাঙ্ক পেয়ে যাই। তাহলে আমরা বলতে পারতেছি হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন, মানে হচ্ছে স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, স্ট্রেইন মানে হচ্ছে আমাদের বিকৃতি। হ্যাঁ, আর এটাকে যে ধ্রুবক এটাকে আমরা বলতে পারি মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি স্থিতিস্থাপক গুণাঙ্ক। কারো ইংলিশ টার্ম জানার প্রয়োজন হলে বলে দিলাম আর কি। হ্যাঁ, সবগুলো ইংলিশ টার্ম আসলে বলা হয় না, বলা হলে ভালো হইতো। তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়ন এবং বিকৃতির অনুপাতটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে সিম্পল কথা হচ্ছে পীড়ন এবং বিকৃতির যে অনুপাতটাকে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। যেহেতু পীড়ন 3 প্রকার, বিকৃতি 3 প্রকার, স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? পীড়ন ডিভাইড বাই বিকৃতি। তাহলে কয় প্রকার হতে পারে? 3 প্রকার। ভাই দেখে বলে দাও, দেখে বলো। দেখো সিম্পল, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? পীড়ন ডিভাইড বাই বিকৃতি। দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আয়তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। আকারের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক আকার পীড়ন বা আকার বিকৃতি। শেষ, 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কাভার। আগে বলো কথাটা বুঝছি কিনা? এখন আমি স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়াবো। আগে বলো থিমটা মাথায় ঢুকছে কিনা? মুখস্থ করা লাগবে। যেদিন থেকে আমরা শিখেছিলাম বিকৃতি আমাদের 3 প্রকার, সেদিন থেকে আমরা জেনে গেছি সব কিছুই 3 প্রকার। তাহলে পীড়ন 3 প্রকার, বিকৃতি 3 প্রকার, স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। 3 প্রকার হওয়ার কারণ এই স্থিতিস্থাপক গুণাঙ্ক মানেই হচ্ছে পীড়ন আর বিকৃতির অনুপাত। ওই কারণে দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমি পীড়ন আর বিকৃতি বের করি, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি, তাহলে পাবো দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটা বিজ্ঞানী ইয়ং-এর নামানুসারে তাকে বলা হয় ইয়ং-এর গুণাঙ্ক। মানে হচ্ছে দৈর্ঘ্যের জন্য যেটা, তার নামই হচ্ছে ইয়ং-এর গুণাঙ্ক। এরপর হচ্ছে আকারের জন্য, আয়তনের জন্য 3টা পাবো। এতটুকু ক্লিয়ার কিনা? একজন বলে মডুলাস কোচিং নামকরণের কারণ কি ভাইয়া? মডুলাস কিন্তু এই মডুলাস থেকে আসে নাই। আমাদের কোচিংয়ের যে মডুলাস, সেই মডুলাস হচ্ছে এই মডুলাস। কোন একটা সংখ্যাকে এখানে আমাদের পজিটিভ অর নেগেটিভ সংখ্যা থাকলে মডুলাসের ভিতরে এটা সবসময় পজিটিভ হয়। মানে কোন একটা সংখ্যা মডুলাসের ভিতরে ঢোকার পর কোন একটা সংখ্যা, সে মনে করো পজিটিভ অর নেগেটিভ, সে যখনই মডুলাসের ভিতর ঢুকলো, এটা বের হওয়ার সময় সে পজিটিভ হয়ে ঢুকলো। তো আমরাও চিন্তা করি হচ্ছে এটা কোনো একটা স্টুডেন্ট, সে পজিটিভ হোক নেগেটিভ হোক, তার বেসিক স্ট্রং হোক দুর্বল হোক, মডুলাসের ভিতর ঢুকার পর কিন্তু ঠিকই সে পারফেক্ট হয়ে বের হবে, ধনাত্মক হয়ে। এই বলো বুঝছি কিনা? একটু বুঝছি কিনা? স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার এবং কেন 3 প্রকার সেটা আমরা বুঝছি কিনা? আচ্ছা, আমাকে এবার বলো তো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? একটু কমেন্টে বলো তো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? তার কি কোনো একক আছে? স্থিতিস্থাপক গুণাঙ্কের কোনো একক আছে কিনা, আর থাকলে সেটা কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের কোনো একক আছে কিনা, থাকলে সেটা কি হবে?
স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নাই কে বলছে? একক নাই কে বলছে? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নাই কে বলছে? তাড়াতাড়ি কান ধরো, নিজের কান নিজে ধরো তাড়াতাড়ি। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নাই যারা যারা বলছো নিজের কান ধরো, না হয় আমি উত্তেজিত হয়ে যাব। হাতিয়ার দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি কান ধরো, তাড়াতাড়ি কান ধরো। দেখছো আফরো বৈদুল ভেটকাই আবার বলতেছে ভাইয়া আমি, তাড়াতাড়ি কান ধরো, তাড়াতাড়ি কান ধরো। আজকে মারলাম না, নেক্সট দিন মারবো। সিম্পল ব্যাপার। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? পীড়ন ডিভাইড বাই বিকৃতি। তো তুমি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কার থেকে পাবা? পীড়ন এবং বিকৃতির অনুপাত থেকে পাবা। এবার আসো, তাহলে আমি যদি এখানে লিখি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে দেখো এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক মানেই হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর বিকৃতির একক কি? বিকৃতির একক নাই। তাহলে আমরা যদি বলি নিউটন পার মিটার স্কোয়ার ডিভাইড বাই নাই, তাহলে আমাদের নাই মানে তো এটা কাউন্টেই নাই, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা একটা কথা বলতে পারি পীড়নের একক যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও তা। পরীক্ষায় অনেক সময় আসে এমসিকিউতে, নিচের কোন দুইটি রাশি একই একক নির্দেশ করে? সেই দুটি রাশি হইতে পারে পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা বলতে পারি পীড়নের একক যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও তা, পীড়নের মাত্রা যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও তা। কিন্তু এরা আবার একই জিনিস মনে করিও না। পীড়ন আর বিকৃতির একক, পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক সেম, মাত্রা সেম, বাট দে আর নট সেম, তারা ডিফারেন্ট কোয়ান্টিটি। এই পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করার পরই পাবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। সো তারা সেম না, তবে তাদের একক আর মাত্রা সেম। কথা ক্লিয়ার কিনা? এ বলো বুঝছি কিনা? এই এতটুক বুঝছি কিনা বলো। তাহলে ফাতেহা নীলা, এমন মায়ের দিব না, এমন মায়ের দিব না। বলো ভাই তাহলে তো একক অসীম হওয়ার কথা। এদিকে আসো। একক নাই মানে কি? একক নাই মানে কি? একক নাই মানে হচ্ছে ওয়ান। কোনো একটা জিনিসের একক নাই মানে কি? ওয়ান। আর বিশ্বাস হয় না কেন ওয়ান? বিশ্বাস হয় না, হয় না? দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। পীড়ন, পীড়ন মান হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি মান হচ্ছে এল বাই এল। পীড়নের একক, এফ এর একক হচ্ছে নিউটন ডিভাইড বাই এ এর একক হচ্ছে মিটার স্কোয়ার, আর এল এর একক হচ্ছে মিটার ডিভাইড বাই এল এর একক হচ্ছে মিটার। এই মিটার মিটার কাটাকাটি করলে আনসার কত হয়? ওয়ান হয়। নিচে ওয়ান দেওয়া না দেওয়া সেম কথা। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার ডিভাইড বাই ওয়ান, তাহলে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। এই পাতেহা নিলে তোমার আনসার পাইছো কিনা? ভালো একটা কোয়েশ্চেন করছো, কিন্তু অনেকে এটা কনফিউজড হয়ে যায়। নাই মান হচ্ছে কিন্তু জিরো না, নাই মান হচ্ছে ওয়ান। কোনো একটা জিনিসের একক নাই মান হচ্ছে কি? ওয়ান। কারণ একক উপরে নিচে কাটাকাটি যায়। বিকৃতির একক কেন নাই? বিকৃতির একক নাই কারণ একই জাতীয় রাশির অনুপাত, একই জাতীয় রাশির অনুপাত। উপরে দৈর্ঘ্য হইল নিচের দৈর্ঘ্য, উপরে আয়তন হইল নিচেও আয়তন। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ওই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটার কোনো একক নাই। একক নাই মানে শূন্য না, একক নাই মানে হচ্ছে কত? ওয়ান। আই হোপ ফাতেহা নীলা তুমি তোমার আনসারটা পাইছো, এবং বাকিরও আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। বাকিদেরও আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই হয় নাই? কনসেপ্ট ক্লিয়ার হয় নাই? বুঝছি কি না?
ওকে, যাক, অন্তত আজকের ক্লাস পর্যন্ত আমরা যা পড়বো এগুলো কিন্তু তুমি ক্লাস 9-10-এও পড়ে আসছো, বাকিগুলো আমরা ঈদের পরে পড়বো। সো তুমি বুঝতে পারবা ক্লাস 9-10-এ কী পড়ছো, এখন আর কী পড়তেছ। এখন আসো হচ্ছে প্রথমে আমরা পড়ব হচ্ছে দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। এগুলো অলরেডি এখন আমি যা বলবো এই তিনটা টার্ম এগুলো অলরেডি তুমি জানো, তাও আমাকে ফর্মালিটিস মেনটেন করার জন্য পড়াইতে হবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে এবারের টপিক্সের নাম হচ্ছে দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে সংক্ষেপে বলা হয় দৈর্ঘ্য গুণাঙ্ক। এটাকে সংক্ষেপে বলা হয় দৈর্ঘ্য গুণাঙ্ক। আবার এটার আরেকটা নাম হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক, এটার আরেকটা নাম হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। সো দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক। দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক। ওকে, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি। সিম্পল কথা, দেখো আমরা যদি বললাম একটা জিনিস ভালো করে খেয়াল করো, তাহলে আমি জানি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক মান হচ্ছে পীড়ন ডিভাইড বাই বিকৃতি। তাহলে আমরা বলতে পারি ইয়ংয়ের গুণাঙ্ক মানে হচ্ছে দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করে। কী দ্বারা প্রকাশ করে? অ্যাজ ফার এস ইয়ংয়ের নামানুসারে এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা এটাকে কী বলতে পারবো? এটাকে আমরা জানি গুণাঙ্ক মানে পীড়ন ডিভাইড বাই বিকৃতি, তবে এটা হবে হচ্ছে দৈর্ঘ্যের জন্য। সো দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এই দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি এটাকে আমরা বলতেছি ইয়ংয়ের গুণাঙ্ক। এখন একটু আমাকে কমেন্টে আনসার দাও তো সবাই, এই যে ইয়ংয়ের গুণাঙ্ক এটা কি শুধু স্থিতিস্থাপক সীমার মধ্যে কার্যকর নাকি সীমার বাইরেও কার্যকর? আমাকে বলো তো, ইয়ংয়ের গুণাঙ্কটা মানে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক বলে এক কথাই স্থিতিস্থাপক গুণাঙ্ক, যে কোনো গুণাঙ্ক। ওই গুণাঙ্কটা কি শুধু স্থিতিস্থাপক সীমার ভিতরে কার্যকর নাকি এনি কাইন্ড অফ পজিশন, যে কোনো পজিশনে আমি পীড়নের বিকৃতি বের করতে পারি, এনি কাইন্ড অফ পজিশনে কার্যকর নাকি শুধুমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে কার্যকর? হ্যাঁ, এক্স্যাক্টলি সীমার ভিতরে। কেউ আবার বলিও না যে সীমার বাইরে। কেন সীমার ভিতরে? কারণ এই ব্যাপারটা তো কোত্থেকে আসছে? এই ব্যাপারটা আসছে হচ্ছে হুকের সূত্র থেকে, আর হুক মান হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। আজানটা শেষ হোক।
হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা দেখো, সো ইয়ং এর গুণাঙ্ক, দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, যার আরেকটা নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। সো ইয়ং এর গুণাঙ্ক মান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতির একটা এক্সাম্পল, দৈর্ঘ্য পীড়ন আর বিকৃতির একটা এক্সাম্পল যদি দিতে চাই, আমরা একটা তার আনতে পারি। এটা হচ্ছে একটা সুষম তার, এটা হচ্ছে একটা সুষম তার। আর তার মানে হচ্ছে দ্যাটস লাইক এ সিলিন্ডার, হ্যাঁ, এস লাইক এ সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল শেপ তার মানে। সো এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি চিন্তা করি, সেটা হচ্ছে এটা। আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যদি একটু বড় করে দেখাই, আমি যদি জুম করে দেখাই, এটা দেখতে এরকম হবে। এই জিনিসটার যদি ব্যাসার্ধ বলি, সেই ব্যাসার্ধ যদি আর হয়, এই অংশটার যে ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বলতে পাই আর স্কোয়ার। তারের ইনিশিয়াল যে লেন্থ, সেই লেন্থ হচ্ছে ছোটো হাতের বড় হাতের এল। আর তারের যে ইনক্রিজ অফ লেন্থ, লেন্থের যে বৃদ্ধি বা পরিবর্তন, সেটা হচ্ছে ছোটো হাতের এল। এই পরিবর্তনটা ঘটছে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে। এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এর মধ্যে এম ভরের ভর ঝুলানোর কারণে। এম ভরের ভর নিচের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করার কারণে এটা এই পরিমাণ লম্বা হলো। তাহলে আমরা বলতে পারি পীড়ন মান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফল। আর দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। আমরা যদি এফ বাই এ লিখলাম, গুণ করে নিচেরটাকে উপরে তুললে উল্টে যাবে এফ এল বাই এ এল। এখন আমাদের যদি পরীক্ষার প্রয়োজন হয়, আমরা এই এফের জায়গায়, মানে মেইন ফর্মুলা হচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ফর্মুলা। পরীক্ষার জন্য এটাও মুখস্থ করা লাগবে না। আমি সবসময় পরীক্ষার্থীদেরকে বলি হচ্ছে তোমরা এই সূত্রটাই মুখস্থ করবা, মানে মুখস্থ না, এই কনসেপ্টটা মুখস্থ করবা, সূত্র মুখস্থ করার দরকার নাই। এই লাইন থেকে তোমরা এইভাবে যাবা। কখনো যদি পরীক্ষায় দেখো আমাদের অ্যাপ দেওয়া নাই, ওজন দেওয়া আছে, এমজি দিয়ে, ভর দেওয়া আছে, এমজি দিয়ে বের করতে পারবা। যদি কখনো দেখো তারের দৈর্ঘ্য দেওয়া নাই, তারের ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে আর সমান হচ্ছে তারের ব্যাসার্ধ, আর সমান হচ্ছে তারের ব্যাসার্ধ, আর সমান হচ্ছে তারের ব্যাসার্ধ, তোমরা এখান থেকে বের করতে পারবা ইয়ং এর গুণাঙ্ক। তো যখন যেটা দেওয়া থাকবে, মেইন ফর্মুলা হচ্ছে এটা। অ্যাপ যদি দেওয়া না থাকে এমজি ইউজ করব, এ যদি দেওয়া না থাকে পাই আর স্কোয়ার ইউজ করব, তাহলে আমি আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা আমাদের আনসারটা কি পেয়ে যাব। আচ্ছা, এবার আমাদের এই সূত্র থেকে আমরা একটা জিনিস দেখি তো। এই সূত্রে যদি আমি কখনো বসাই ছোটো হাতের এল সমান বড় হাতের এল, ছোটো হাতের এল সমান বড় হাতের এল সমান 1 এক একক। আর আমাদের ক্ষেত্রফলের মান এই ইকুয়ালস টু হচ্ছে 1 একক। যদি এমন হয়, তাহলে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কী হয়? এফ। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কী হয়? এফ। এর মানে কি? এর মানে হচ্ছে একক দৈর্ঘ্যের কোনো একটা তারের, একক দৈর্ঘ্যের এবং একক ক্ষেত্রফলের, একক দৈর্ঘ্যের এবং একক ক্ষেত্রফলের কোনো একটা তারের উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি 1 একক হয়, সেই বলটাকেই আমরা বলতেছি ইয়ং এর গুণাঙ্ক। এর মানে এল এর মান যদি 1 হয়, তাহলে আমরা তাকে বলবো ইয়ং এর গুণাঙ্ক। কারণ এই তিনটা 1 হলে এফ এর মানটাই ওয়াই এর সমান। এফ মান হচ্ছে বল। তাহলে আমরা বলতে পারি তারের দৈর্ঘ্য ছিল 1 একক, ক্ষেত্রফল ছিল 1 একক, আর দৈর্ঘ্য বৃদ্ধি 1 একক। তাহলে 1 একক দৈর্ঘ্য এবং 1 একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি 1 একক হয়, তাকেই আমরা বলতেছি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই। মনে থাকবে কি না? ইয়ং এর গুণাঙ্ক যদি কখনো বলা হয় ইয়ং এর গুণাঙ্কের ডেফিনিশন দাও, তখন তুমি এভাবে ডেফিনিশনটা দিতে পারবা। একটু ক্লিয়ার কিনা বলো। এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক শেষ। এবার হচ্ছে আমরা যাব আয়তন গুণাঙ্কের মধ্যে। যেমন আমাদের বলতে পারে একটা ইস্পাতের তারের ওয়াই ইকুয়ালস টু 3 × 10⁻11 নিউটন। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে 1 একক দৈর্ঘ্যের এবং 1 একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা ইস্পাতের তার
এক একক দৈর্ঘ্যের এবং এক একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা ইস্পাতের তারের উপর এই পরিমাণ বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি এক একক হয়। আবার তুমি একটু খেয়াল করে দেখবা, আমরা যদি এই কথাটা না বলে শুধু L ইকুয়ালস টু L বলি তাও কিন্তু হয়, কারণ L আর L সমান হলে L L কাটাকাটি। তখন আমরা বলতে পারবো একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়। এক একক না বলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, তাকে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক বলতে পারবো। এখানে আমরা এভাবে বলতে পারবো, এক একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের উপর এই পরিমাণ বল প্রয়োগ করলে ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধি ওই তারের আদি দৈর্ঘ্যের সমান হবে। বলা যায় দুইভাবে। ডেফিনেশন তো তোমরা নিজেরাই বানাইতে পারো, এগুলো ক্লাস 9-10 থেকে ডেফিনেশন বানানোর অভিজ্ঞতা থাকার কথা। একটু বুঝছি কিনা আমরা চাইলে F/A কে চাপ P লিখতে পারি, যদিও লেখার প্রয়োজন হয় না। একটু বুঝছি কিনা? ইয়ংয়ের গুণাঙ্ক শেষ। সেম স্টাইলে এখন আয়তন গুণাঙ্ক দেখাই দিব। সেম স্টাইলে আমরা আকৃতি গুণাঙ্ক দেখাই দিব। তাহলে ওভারঅল ব্যাপারটা কেমন আসলো? ওভারঅল ব্যাপারটা আসলো এমন, ইয়ংয়ের গুণাঙ্ক মানে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, পীড়ন F/A আর আমাদের বিকৃতি হচ্ছে L/L। কোনটার মিনিং কি আমরা আগে থেকে জানি। এটাকে সাজাই লেখা যায় FL/AL। এখন যদি কখনো L এবং L সমান হয়, মানে L আর L এর মান সমান হলে কি কাটাকাটি, আর A এর মান এক একক হলে L আর L সমান A এর মান এক একক, তখন হচ্ছে Y সমান F হয়। তাহলে আমরা বলতে পারবো একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয় তাকে বলি ইয়ংয়ের গুণাঙ্ক। আবার আমরা সেটা না বলে এই দুইটাকে একও বলতে পারি, মানে এটার মানও 1 এটার মানও 1। তখন বলতে পারি এক একক দৈর্ঘ্যের এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি এক একক হয় তাকে আমরা বলি ইয়ংয়ের গুণাঙ্ক। মানে দুইভাবে বলা যায় যে একক ক্ষেত্রফল বিশিষ্ট তার এবং একক দৈর্ঘ্য বিশিষ্ট তারের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি এক একক হয় সেটা ইয়ংয়ের গুণাঙ্ক। আবার এইভাবে বলতে পারি এই কনসেপ্ট দিয়ে, একক ক্ষেত্রফল বিশিষ্ট তারের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করলে, তার বা যে কোনো বস্তুই হতে পারে, যে পরিমাণ বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমান হয় তাকে আমরা বলি ইয়ংয়ের গুণাঙ্ক। ওকে। তাহলে এবার হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক গেছে। এবার হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। এটা খুবই আমাদের আয়তনের জন্য খুবই ছোট একটা জিনিস, তাড়াতাড়ি বলে ফেলা যাবে। আয়তনের জন্য এই তিনটা গুণাঙ্ক পড়ানোর পর আজকে আর পড়াবো না। আয়তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার আরেকটা নাম হচ্ছে আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন গুণাঙ্ক তো সিম্পল আবার আগের মতো। তাহলে আয়তন গুণাঙ্ক সমান আয়তন গুণাঙ্ক এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমাদের দৈর্ঘ্যের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্কে যেরকম আমরা বলতাম না ইয়াং মডুলাস মানে ইয়াং গুণাঙ্ক, সিমিলারলি আয়তন গুণাঙ্ককে বলা হয় বাল্ক মডুলাস। ওইটাকে যেরকম বলা হয় তো ইয়াং মডুলাস, এটাকে ইংলিশে বলা হয় বাল্ক মডুলাস। এই বাল্ক মডুলাস থেকেই আমরা বি দ্বারা নামকরণ করি যে বাল্ক মডুলাস বি মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক। তোমাদের তো ইংলিশ লাগবে না, ইংলিশ মিডিয়ামদের ইংলিশ লাগে, তো আমাদের আয়তন গুণাঙ্ক বি সমান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি গুণাঙ্ক মানে পীড়ন বা বিকৃতি। তাহলে আমরা বলতে পারবো
আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। এবার যদি আমরা আবার এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে কি, ওই আবার এরকম একটা এক্সাম্পল দিব। কোন একটা বস্তু, এই বস্তুর আয়তন হচ্ছে বড় হাতের বি, এই বস্তুর উপর আমি চারদিক থেকে কি করতেছি, চারদিক থেকে তার উপর আমি বল প্রয়োগ করতেছি, চারদিক থেকে আমি তার উপর বল প্রয়োগ করতেছি। যদি চারদিক থেকে আমরা বল প্রয়োগ করি, এই বস্তুটা সংকুচিত হয়ে এতটুকু হয়ে গেল। তাহলে বস্তুটা কতটুকু পরিমাণ সংকুচিত হলো বা তার পরিবর্তন কতটুকু, এই লাল অংশটা হচ্ছে তার পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ছোট হাতের বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে আয়তন গুণাঙ্ক বি সমান পীড়ন মানে কি এফ বাই এ। আমরা টোটাল এই ক্ষেত্রফলের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম টোটাল পুরো ক্ষেত্রফলের উপর। তাহলে একক ক্ষেত্রফলের উপর কত বল প্রয়োগ করেছি সেটা বের করতে হবে। আর আমাদের আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইড বাই আদি আয়তন। এটাকে লেখা যায় এফ ডিভাইডেড বাই এ ইন্টু ভি ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এভাবে সুন্দর করে লেখা যায় এফ ভি ডিভাইডেড বাই এ ভি। এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। শেষ। এবার একটি ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমি নেক্সট ক্লাসে সবাইকে জিজ্ঞেস করবো ধরে ধরে। আয়তন গুণাঙ্কের, মনে রাখবা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, সংনম্যতা বলে। তাহলে মনে থাকবে তো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে, সংনম্যতা, 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 সংনম্যতা। ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি, ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি। তাহলে এই সংনম্যতা কি, সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। এই সংনম্যতাকে সাধারণত আমরা সি দ্বারা প্রকাশ করি, কম্প্রেসিবিলিটি। তাহলে এই সংনম্যতা সমান আমরা তাহলে বলতে পারি, সংনম্যতা মানে কি, সংনম্যতা মানে হচ্ছে 1/, আয়তন গুণাঙ্ক না, 1/, আয়তন গুণাঙ্ক বলা যায় না। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1/, আয়তন গুণাঙ্ক মানে কি, আয়তন পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আর এটাকে যদি উল্টাই দিই তাহলে কি হবে, আয়তন বিকৃতি ডিভাইড বাই আয়তন পীড়ন, আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন। তাহলে এতটুকু জানা থাকলে এবার হচ্ছে তোমরা ওই বাকি জিনিসটা তোমরা নিজেরাই বের করে নিবা যে আয়তন গুণাঙ্ক বলতে কি বোঝায়, হ্যাঁ, কোন একটা বস্তুর আয়তন গুণাঙ্ক এত বলতে কি বোঝায়। নোট করার সময় এগুলো সব নোট করে রাখবো, বইতে সুন্দর করে লেখা আছে, কনসেপ্ট তো আমি ইয়াংয়ে বলছি। তাই মেইন কথা হচ্ছে আমি আসলে আমাদের একটা বলা মানে তিনোটাই বলা হয়ে গেছে, যেহেতু আমরা সবগুলো আগে আলোচনা করছি, তাও আমি বলে দিচ্ছি ব্যাপারগুলো যাতে বাসায় পড়তে সমস্যা না হয়। তাহলে আমি আবারও বলতেছি, আয়তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে আয়তন পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়নকে আয়তন বিকৃতি দ্বারা ভাগ করলে আয়তন গুণাঙ্ক পেয়ে যাব, যাকে আমরা সাধারণত বি দ্বারা প্রকাশ করি। এবার হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা বলি সংনম্যতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা কি বলি, সংনম্যতা বলি। তাহলে সংনম্যতা মানে কি, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। যেমন ফর এক্সাম্পল তোমাকে আমি জিজ্ঞেস করলাম আয়তন গুণাঙ্ক কাকে বলে, সিম্পল, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটি বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন গুণাঙ্ক বলে। এবার যদি পরীক্ষায় আসে সংনম্যতা কাকে বলে, সিম্পল, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাতকে আমরা বলি সংনম্যতা। এর মানে ব্যাপারটা বুঝছো তো, আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাতটা হচ্ছে সংনম্যতা। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এটার যদি আমার একক যদি বলি, এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর এটার একক কি 1/, নিউটন পার মিটার স্কোয়ার। উপরে উঠলে এটা কি হয়ে যাবে, উপরে উঠলে এটা হয়ে যাবে হচ্ছে এরকম মিটার স্কোয়ার পার নিউটন, মানে হচ্ছে উল্টা। আর নিউটন মানে তো জানো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমরা এবার বাঙ্গাইতে পারো, বাঙ্গাইয়ে এটার সংনম্যতার এককগুলা, সংনম্যতার একক তোমরা বের করবা, সংনম্যতার একক তোমরা বের করবা। ওকে ওকে অ্যান্ড লাস্ট ওয়ান তোমরা বুঝতেই পারতেছ। সরি, আমি এটা মুছতেছি কেন, হ্যাঁ এটা মুছি, এটা মুছি, সব মুছে ফেললে তো আসলে প্রয়োজন নেই সব মুছার, সব মুছতেই হবে। আচ্ছা, সংনম্যতা ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সংনম্যতাটা।
এবার হচ্ছে আয়তন গুণাঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক না, এখানে আকারের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার নাম হচ্ছে দৃঢ়তা বা ব্যবর্তন বা মোচড়, দৃঢ়তার গুণাঙ্ক বা এটাকে বলা হয় ব্যবর্তন গুণাঙ্ক, অথবা এটাকে বলা হয় মোচড় গুণাঙ্ক, মোচড় গুণাঙ্ক। তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেমন, গত ক্লাসেই আমরা দেখাইছিলাম এই ধরনের একটা বস্তু আছে, জাস্ট থিঙ্ক দ্যাট এই ধরনের একটা বস্তু আমার কাছে আছে, আমি তার নিচের তলটাকে ফিক্সড রেখে উপরের তলে এক পরিমাণ বল প্রয়োগ করলাম। এই পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই বস্তুটার আকার চেঞ্জ হয়ে বস্তুটা মনে করে এরকম হয়ে গেল। ওকে, আই ডোন্ট নো কেমন হচ্ছে আঁকাটা। বায়োলজি কি আজকে তোমাদের ক্লাস নাকি? এবার হচ্ছে হয়েছে না, এই কোণটা হচ্ছে থিটা, গত ক্লাসে দেখাইছিলাম এই কোণটা থিটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি, হয়েছে না, হয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানকার এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা নাম দিচ্ছি ডি, আর এখানে যে সরণটা এটাকে নাম দিয়েছিলাম গত ক্লাসে এক্স না। হ্যাঁ, তাহলে আমরা আয়তন গুণাঙ্ক, এটাকে আমরা বলতে পারি কৃন্তন গুণাঙ্ক, এটার নাম আর একটা কৃন্তন গুণাঙ্ক হইতে পারে, ব্যবর্তন গুণাঙ্ক হইতে পারে, মোচড় হইতে পারে, দৃঢ়তার হইতে পারে। সো এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এন দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে আমরা যদি ইংলিশে বলি, এটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি। হ্যাঁ, সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকোয়াস আমরা বলতে পারবো আয়তন, পীড়ন মান হচ্ছে F/A, আর বিকৃতি মানে কি থিটা। তাহলে F/A থিটা, এটা যে কার মান? এন এর মান। আর আমরা চাইলে এখানে এভাবে লিখতে পারি এন ইকোয়াস টু F/A থিটাটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। আমাদের থিটা মান হচ্ছে অ্যাকচুয়ালি কি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x/d। তাহলে আমরা এখানে নিচে লিখতে পারি x/d, এটাকে আমরা এভাবে লিখতে পারি FD/AX। শেষ তো। এবার হচ্ছে আমাদের কোন একটা বস্তুর দৃঢ়তার গুণাঙ্ক এত বলতে কী বোঝায়, হ্যাঁ ওই জিনিসগুলো আর কি, মানে ইয়ংয়ে যেটা পড়ছিলে সেটা, দেন পড়ার পর তোমরা এতটুকু ক্লিয়ার করে নেবা। দেন আমরা আগামী ক্লাসে আমরা তিনটা ইম্পর্টেন্ট জিনিস পড়ব। একটা হচ্ছে পয়সনের অনুপাত, এটা জানলে পয়সনের অনুপাত জানা যায়। আরেকটা হচ্ছে এই যে তোমার কোন একটা বস্তুর পীড়ন বিকৃতি লেখচিত্র, এরকম একটা লেখচিত্র পাবা, পীড়ন বিকৃতির এরকম একটা লেখচিত্র পাবা, সেই লেখচিত্র আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা করব। আর এরপর হচ্ছে এই ক্ষেত্রে কৃতকাজ বের করা, সেটা আগামী ক্লাসে। আগামী ক্লাস মিনস হচ্ছে ঈদের পর। আগামী ক্লাস মানে হচ্ছে ঈদের পর। হ্যাঁ, আগামী ক্লাস ঈদের পর। ভাই আয়তন কোণ, ও সরি, আমি সব জায়গায় ওই আগেরটা থেকে লিখে দিছি, তো আমি আসলে আর এগুলো এটা চেঞ্জ করিনি। এটা আকার বা কৃন্তন বা যেটাই লেখো, আকার, কৃন্তন, ব্যবর্তন, মোচড়, যা ইচ্ছে তা লেখো, কোনো সমস্যা নেই। আমরা তো এগুলো আগে বলছি। মেন কথা হচ্ছে অনুপাতটাকে আমরা বলতে হচ্ছে যে গুণাঙ্ক, তো তুমি শুরু থেকে জানার কথা, আমি জাস্ট ফর্মালিটিস মেনটেন করে একটু বলে দিলাম আর কি। আপনার 26 সরকার ঈদ নিয়ে কিছু বলেন। ঈদ নিয়ে বলতে গেলে একটা কথাই বলবো, ঈদ মানে হচ্ছে খুশি। কাউকে দিও না তোমরা ঘুষি, ইচ্ছা মতো করবা তোমরা মজা মাস্তি করবে। ঈদের সময় তোমরা ভালোভাবে মজা করবা। আর
দেখিও আজকে আমার ক্লাস শেষ মানে পড়াশোনা আজকে শেষ করে দিও না, তোমরা আরও কিছুদিন পড়বা। ঈদের জন্য কয়েকদিন বরাদ্দ রাখবা, ঈদের জন্য যে টাইমটা বরাদ্দ রাখবা সে টাইমে কোনো পড়াশোনার দরকার নেই, কোনো পড়াশোনার দরকার নেই। ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, 2 দিন আগে, 2 দিন পরে, এগুলোকে পড়ার টাইম জীবনেও না। আজকে রাতে অবশ্যই পড়ার টাইম, কালকে তাও পড়ার টাইম, পরশু তাও পড়ার টাইম। সো পড়ার টাইমে পড়বা, খিসাইয়া পড়বা, এমন পড়বা যাতে করে তুমি হাঁপাই যাও। হাঁপাই গেলে দেখবা যে ঈদ চলে আসছে আর পড়া লাগতেছে না। এই কোরবানির ঈদে কেউ ঈদ সালামি খুঁজে? ছি 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 ছি। সো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আমার পক্ষ থেকে। সবার ঈদ ভালো কাটুক, সবাই ভালোভাবে ঈদ কাটাবা, সবাই ভালোভাবে ঈদ কাটাবা। আর আমার জন্য দোয়া করবা, আমার মা বাবার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া, তোমাদের মা বাবার জন্য দোয়া। সবাই ভালো থেকো। কারণ আসলে তো এখন পরিস্থিতি ভালো না, আর সবাই অবশ্যই একটু সেফ থাকবা, সেফ থাকার ট্রাই করবা। ঈদ আসছে, মজা করবা, মজা নিজেরা করো ভিতরে, বাট বেশি মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করিও না, কারণ যেহেতু একটা মহামারী লেগে আছে, তাহলে মেলামেশা না করাটা বেটার আর কি। একটু সতর্ক থাকবা, কারণ আসলে বলা যায় না, সেফ থাকা ভালো। কারণ আমরা নিজেরা যদি সেফ না থাকি, আমরা আমাদের ফ্যামিলিরাও সেফ না। হ্যাঁ, আমাদের দেখা যায় ম্যাক্সিমাম কেস এরকম হয়, পরিবারের মা বাবা তারা ঠিকই সেফ থাকে, বের হয় না, ওই তাদের বাচ্চা কাচ্চার কারণে তারা আক্রান্ত হয়ে যায়। সো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সবাইকে একটু সেফ থাকতে হবে। হ্যাঁ, সেফ থাকবো, ঈদ কাটাবো, তবে সেফ থাকবো, যাতে আমাদের এই ঈদের খুশিটা যাতে অখুশিতে রূপান্তর না হয়। সো সবাই একটু সেফ থাকবো, আর সবাইকে ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থেকো। কেউ দাওয়াত দিও না, নিও না, কারণ এটা উচিত না, এবছর এটা উচিত না। কেউ দাওয়াত দেওয়ারও দরকার নেই, দাওয়াত নেওয়ারও দরকার নেই। যে যার বাসায় থেকে আমরা ঠিকভাবে ঈদ উদযাপন করব, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা, অনেকে হয়তো ঈদ মোবারক জানায় প্রচুর মেসেজ দিবা, ভাই যদি রিপ্লাই না পাও কিছু বলিও না, কারণ আমি থাকবো বাড়িতে থাকলে আমি অনলাইনে একটু কম ইউজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে ঈদের 1 সপ্তাহ পরেও তুমি ঈদ মোবারকের রিপ্লাই পাইতে পারো। আমি এখনই সবাইকে বলে দিচ্ছি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।